বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। এনসিপি নেতাকে হাদির মতো একই স্টাইলে গুলি। হাদির মতো অবস্থা যেন কারও না হয়, সরকারকে নিশ্চিত করতে হবে, আসিফ মাহমুদ। এখন সময় রুখে দাঁড়াবার, মির্জা ফখরুল। তারিক রহমানকে সংবর্ধনায় ৩০০ ফিটে প্রস্তুত হচ্ছে মঞ্চ। এনসিপি নেতাকে হাদির মতো একই স্টাইলে গুলি। রাজধানীতে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার একই কায়দায় হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার। খুলনার সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে তার মাথায় গুলি করা হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার দুপুর 12:15টার দিকে সোনাডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মোতালেব শিকদার সোনাডাঙ্গা শেখপাড়া পল্লীমঙ্গল স্কুল এলাকার বাসিন্দা এবং মৃত মোসলেম শিকদারের ছেলে। স্থানীয়দের বরাতে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় মোতালেব শিকদারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তার অবস্থাকে আশঙ্কাজনক বলে জানিয়েছেন। দুপুরে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা মিতু বলেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে। এ বিষয়ে এনসিপির খুলনা জেলা ও মহানগরের সংগঠক সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, সোনাডাঙ্গা এলাকায় মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন। তার অবস্থা আশঙ্কাজনক। হাদির মতো অবস্থা যেন কারও না হয়, সরকারকে নিশ্চিত করতে হবে, আসিফ মাহমুদ। শহীদ ওসমান হাদির মতো অবস্থা যেন আর কারও না হয়, সেটা সরকারকে নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা ১০ আসনের স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করা, নির্বাচন বানচাল করা এবং বাংলাদেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার সুযোগ যেন কেউ না পায়, সেটা সরকারকে নিশ্চিত করতে হবে। সোমবার ২২ ডিসেম্বর দুপুরে ঢাকা ১০ আসন থেকে নির্বাচন করতে মনোনয়ন ফর্ম সংগ্রহ শেষে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, আজ আমি ঢাকা ১০ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম কিনলাম। আপনারা জানেন যে ঢাকা ১০ আসনটি ধানমন্ডি, হাজারীবাগ, নিউ মার্কেট, কলাবাগান ও কামরাঙ্গীরচরের ৫৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত একটি আসন। এই আসনের মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা আছে এই নির্বাচনকে ঘিরে। এই আসনের প্রত্যেকটি থানা ওয়ার্ডের ভিন্ন ভিন্ন সমস্যা আছে। আমরা সেগুলো নিয়ে সামনের দিনে কাজ করতে চাই। আমরা জনগণের সঙ্গে কথা বলছি, তাদের সমস্যাগুলোর কথা শুনছি। সম্ভাব্য সমাধান নিয়ে আমরা কাজ করছি। আমি এই জার্নিতে ইতিমধ্যে অ্যানাউন্স করেছি প্রার্থী হওয়ার বিষয়টি এবং এই জার্নিতে এই আসনের জনগণের ও সারা দেশের মানুষের সহায়তা চাই। তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে তফসিলের পরদিনই একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে। স্বতন্ত্র প্রার্থী ঢাকা ৮ আসনের ওসমান হাদি ভাইকে সেদিন গুলি করা হয়েছিল এবং তিনি শহীদ হয়েছেন। এমন পরিস্থিতিতে আমরা মনে করি সরকারকে অবশ্যই নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেয়িং ফিল্ড, প্রার্থীদের নিরাপত্তা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এ ধরনের ঘটনা যেন আর কোনোভাবেই না ঘটে, সেটা নিশ্চিত করা প্রয়োজন। আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের সামগ্রিক স্থিতিশীলতা, সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার জন্য ওসমান হাদির মতো আমরাও এই নির্বাচন যেন সঠিক সময়ে এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে স্বচ্ছ ও নিরপেক্ষতার সঙ্গে অনুষ্ঠিত হয়, সেটা কামনা করি। সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। তিনি বলেন, শরীফ ওসমান হাদির যেই হত্যার ঘটনা ঘটেছে আমরা দেখেছি, এখন পর্যন্ত সরকার আসামিদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। আসামিদেরকে আইডেন্টিফাই করা হয়েছে, তারা কোথায় আছে সেটাও সরকার নিশ্চিত করতে পারছে না। এটা অত্যন্ত দুঃখজনক। এখন সময় রুখে দাঁড়াবার।
সংবাদপত্রের ওপর হামলাকে গণতন্ত্র এবং জুলাই বিপ্লবের ওপর আঘাত হিসাবে অভিহিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন শুধু সচেতন হলে চলবে না, সময় এখন রুখে দাঁড়াবার, অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার ২২ ডিসেম্বর সম্পাদক পরিষদ আয়োজিত মব ভায়োলেন্স বা সংঘবদ্ধ সহিংসতা বিরোধী এক প্রতিবাদ সভায় তিনি কথা বলেন। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ও আক্ষেপ প্রকাশ করেন ৭৮ বছর বয়সী এই রাজনীতিবিদ। তিনি বলেন, আমি জানি না আমরা এই মুহূর্তে কোন বাংলাদেশে আছি। সারা জীবন সংগ্রাম করেছি একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। আজকে যে বাংলাদেশ দেখছি, এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি। মির্জা ফখরুল বলেন, এখানে এসেছি আমি আমার বিশ্বাস ও হৃদয়ের টানে। অত্যন্ত পরিষ্কার, এখানে কথা বলার কিছু নেই। দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনার নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আজকে ডেইলি স্টার বা প্রথম আলো নয়, আজকে গণতন্ত্রের ওপর আঘাত এসেছে। আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার, আমার কথা বলার যে অধিকার, তার ওপরে আবার আঘাত এসেছে। তিনি আরও বলেন, জুলাই যুদ্ধের ওপরে আঘাত এসেছে। জুলাই যুদ্ধ ছিল এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। আজকে সেই জায়গায় আঘাত এসেছে। রাজনৈতিক পরিচয় ভুলে গণতন্ত্রকামী সব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, কোনো রাজনৈতিক দল বা সংগঠন নয়, সব গণতান্ত্রিককামী মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে। আমরা যারা অন্ধকার থেকে আলোতে আসতে চাই, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে দেখতে চাই, তাদের এখন শুধু সচেতন হলে চলবে না, রুখে দাঁড়াতে হবে। এখন রুখে দাঁড়াবার সময় এসে গেছে। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারেক রহমানকে সংবর্ধনায় ৩০০ ফিটে প্রস্তুত হচ্ছে মঞ্চ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে রাজধানীতে সংবর্ধনা দেয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। এই উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে ৩০০ ফিট এলাকায়। রোববার দুপুর থেকে বিশ্বরোড থেকে পূর্বাচলমুখী ৩০০ ফিট সড়কের একটি অংশ নিয়ে শুরু হয় মঞ্চ তৈরির কাজ। এই নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য কমিটির সদস্যরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির নেতারা। তারা জানান, তারেক রহমানের প্রত্যাবর্তনের জন্য দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ২৫ ডিসেম্বর ঢাকায় নেমে বনানী কাকলী হয়ে ৩০০ ফিটে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেখানে উপস্থিত হয়ে বক্তব্য দেবেন তিনি। এদিকে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনে ঢাকা বিভাগীয় কমিশনারের অনুমতি পেয়েছে দলটি। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য লিখিত অনুমতি পাওয়া গেছে। রোববার রাত ৮:৩০টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে এ সংক্রান্ত অনুমতিপত্র পাঠিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন চৌধুরী আহমেদ। উল্লেখ্য, প্রায় ১.৫ যুগের নির্বাসিত জীবন শেষে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায়